ইরান যুদ্ধে সমর্থন না দেয়ায় ন্যাটোর মিত্রদের উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়ার চাপে দিশেহারা ২৪ লাখ মানুষ, অতিরিক্ত ভাড়া স্থগিতের দাবি অধিকার কর্মীদের। যুক্তরাষ্ট্রে আবার যাচাই হবে পুরনো গ্রিন কার্ডধারীদের নথিপত্র। ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত। এবং যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে বড় পরিবর্তন, ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎ স্পষ্ট সহ গ্যাসের শ্বাসরোধের পদ্ধতি যুক্ত করার পরিকল্পনা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ইরান যুদ্ধে সমর্থন না দেয়ায় স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া এক ইমেইল এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বার্তায় বলা হয়, ইরানে হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেয় ন্যাটোর মিত্রদের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্পেনের সদস্যপদ স্থগিতের পাশাপাশি ফকল্যান্ড দ্বীপে আরেক সদস্য যুক্তরাজ্যের উপর মার্কিন সমর্থন কমানোর কথা ভাবছে ওয়াশিংটন। এছাড়া মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতেও চাপ দেয়া হতে পারে। উল্লেখ্য, শুরু থেকেই ইরানে মার্কিন হামলার তীব্র সমালোচনা করে আসছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া নিয়ে সংকট চরমে পৌঁছেছে। লাগামহীন ভাড়া বৃদ্ধি ঠেকাতে অবিলম্বে রেন্ট ফ্রিজ বা অতিরিক্ত ভাড়া স্থগিতের দাবি জানিয়েছেন অধিকার কর্মীরা। সম্প্রতি রেন্ট গাইডলাইন্স বোর্ডের এক শুনানিতে তারা জানান, ভাড়ার চাপে দিশেহারা শহরের প্রায় ২৪ লাখ মানুষ। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে অনেকেই আয়ের অর্ধেকের বেশি টাকা ভাড়ার পেছনে খরচ করছেন। পরিসংখ্যান অনুযায়ী শহরের প্রায় ৫১.৬% ভাড়াটিয়া তাদের আয়ের ৩০% বেশি ভাড়ায় ব্যয় করছেন এবং প্রায় ২৮.৮% ভাড়াটিয়া তাদের আয়ের অর্ধেকের বেশি ভাড়ার পেছনে খরচ করছেন। বিশেষজ্ঞদের মতে আবাসন খরচ এখন মূল্যস্ফীতির প্রধান চালিকা শক্তি এবং অধিকাংশ পরিবারের মাসিক ব্যয়ের সবচেয়ে বড় অংশ। সাধারণ মানুষকে বাঁচাতে তাই অবিলম্বে বাড়ি ভাড়া স্থিতিশীল করতে জোর দাবি জানিয়েছেন অধিকার কর্মীরা। যুক্তরাষ্ট্রে পুরনো গ্রিন কার্ডধারীদের নথিপত্র পুনরায় যাচাইয়ের খবরে অভিবাসীদের মধ্যেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। মার্কিন অভিবাসন সংস্থা USCIS মূলত সেসব গ্রিন কার্ডধারী আবেদনের ভুল তথ্য, জাল নথি বা প্রতারণার সন্দেহ রয়েছে সেই ফাইলগুলো নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিচ্ছে। অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যারা বৈধভাবে এবং সঠিক তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। মূলত নিরাপত্তা ঝুঁকি বা গুরুতর অপরাধে জড়িতদের ক্ষেত্রে এই কড়াকড়ি কার্যকর হতে পারে। বৈধ অভিবাসীদের অতিরঞ্জিত খবরে কান না দিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তালিকায় বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা সহ বহু দেশ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে পর্যটক ও শিক্ষার্থী সহ অভিবাসী ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না। সরকারের সহায়তা গ্রহণের সম্ভাবনা থাকা আবেদনকারীদের নিয়ন্ত্রণে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে যৌথভাবে কাজ করার জন্য একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, যা গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহে সমস্যা কমানো এবং বাজারে অস্বাভাবিক প্রভাব মোকাবেলা করতে সাহায্য করবে। তবে পরিকল্পনায় সরাসরি চীনের নাম উল্লেখ না থাকলেও এ খাতে চীনের নিয়ন্ত্রণ শিথিল করাই মূল লক্ষ্য বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কেননা চীন বহু খনিজ প্রক্রিয়াকরণের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক যানবাহন ও উন্নত অস্ত্র তৈরিতে ব্যবহৃত উপকরণের উৎস চীন অনেকটা একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করে। এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নতুন বাণিজ্য নীতি গ্রহণ করবে, যাতে নিজেদের শিল্প শক্তিশালী করা যায় এবং ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হয়। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। প্রাণঘাতী ইনজেকশনের ঔষধের সংকট চলায় বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎপৃষ্ঠ এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধের পদ্ধতি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। মূলত নিজের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নে এই পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে দেশজুড়ে 40 জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করছে বিচার বিভাগ। তবে আইনি প্রক্রিয়া শেষ করে এই নতুন পদ্ধতিতে দণ্ড কার্যকর করতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশকারী অভিবাসীদের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা অবৈধ বলে রায় দিয়েছে আদালত। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্টের 3 বিচারকের একটি ফেডারেল আপিল আদালত এ রায় দেন। আদালতের রায়ে বলা হয়েছে, কংগ্রেসের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে সশরীরে উপস্থিত থাকা ব্যক্তিরা আশ্রয় চাওয়ার অধিকার রাখেন। প্রেসিডেন্ট নিজের তৈরি করা নিয়ম দিয়ে এই অধিকার স্থগিত করতে পারেন না। ট্রাম্পের নির্বাহী আদেশটি বিদ্যমান অভিবাসন ও জাতীয়তা আইন লঙ্ঘন করছে বলে উল্লেখ করেছে আদালত, যা ট্রাম্পের অভিবাসন নীতির একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিন অর্থাৎ 2025 সালের 20 জানুয়ারি একটি ঘোষণার মাধ্যমে এই আশ্রয় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আমলে দীর্ঘতম সময় বন্দী থাকার পর মুক্তি পেলেন এক নারী ও তার 5 সন্তান। টেক্সাসের একটি আদালত গত বৃহস্পতিবার তাদের মুক্তির আদেশ দেন। গত বছরের জুনে কলোরাডোতে একটি হামলার ঘটনার পর হিজাম এল জামাল ও তার সন্তানদের হেফাজতে নিয়েছিল অভিবাসন বিভাগ। 10 মাস ধরে বন্দী থাকা এই পরিবারের সদস্যদের নামে কোনো অপরাধ প্রমাণিত না হলেও তাদের আটক রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো এই আটকাদেশকে অমানবিক বলে সমালোচনা করে আসছিল। দীর্ঘ বন্দিদশায় ওই নারী ও শিশুদের শারীরিক এবং মানসিক অবস্থার চরম অবনতি ঘটে। তবে আদালতের আদেশে তারা মুক্তি পেলেও তার বড় মেয়ে ও তার মাকে সবসময় ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর থাকতে হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই মুক্তিকে নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখলেও মানবাধিকার কর্মীরা একে ন্যায় বিচারের জয় হিসেবে দেখছেন। কানাডায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় তথ্য গোপন রাখায় দুঃখ প্রকাশ করেছেন ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ কলম্বিয়ায় 18 বছর বয়সী এক তরুণের গুলিতে 8 জন নিহতের ঘটনায় ক্ষমা চাইলেন তিনি। জানা গেছে, ওই তরুণ সহিংস কাজে চ্যাটজিপিটি ব্যবহার করায় গত বছরই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ওপেন এআই। কিন্তু প্রতিষ্ঠানটি তখন পুলিশকে এই বিষয়ে কিছুই জানায়নি। স্যাম অল্টম্যান এক চিঠিতে স্বীকার করেছেন, সময়মতো প্রশাসনকে সতর্ক করলে হয়তো এই প্রাণহানি এড়ানো সম্ভব হতো। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে সরকারি সংস্থাগুলোর সঙ্গে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।